রাজবীর একটা বড় প্রাসাদে থাকত। সেখানে তাকে ছাড়া আর কেউ থাকত না। সেই প্রাসাদে শুধু একটা বৃদ্ধ মহিলা কাজ করতে আসত, আর কাজ সারিয়ে ওখান থেকে চলে যেত। একদিন রাজবীর নিজের গাড়ি নিয়ে ঘর থেকে বেরোয়, আর রাস্তায় শীতল একটা বাস স্টপে তার অপেক্ষা করতে থাকে। শীতলকে দেখে রাজবীর গাড়িটা তার কাছে গিয়ে থামায়। গাড়ির দরজাটা খুলে শীতল রেগে ভেতরে বসে যায়। জানো তুমি সেই কবে থেকে আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি? তুমি তো পরোয়াই করো না। তুমি তো এসিতে বসে গাড়ি করে আসো, আর আমি এখানে বাসে ধাক্কা খেয়ে আসি, আর তার উপরে এত গরম। থামো, এবার ভুল হয়ে গেছে। রাগটা সরার, বলো কোথায় যাবে? আমি জানি না। শান্ত হও। দেখো, আমি অনেক ভেবেছি, বুঝলে? এরকমই আমরা কত কমই দেখা করি, তাই আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার মনে হয় আমাদের বিয়ে করে নেওয়া উচিত। বিয়ের কথা শুনে শীতল আনন্দিত হয়ে ওঠে। তার রাজবীরের উপরে বিশ্বাসই হচ্ছিল না যে সে তাকে বিয়ে করবে। আরে তুমি কি যে বলছো! আমি তো সেই কবে থেকে এই দিনের অপেক্ষা করছিলাম। আমি আজকেই গ্রামে মা বাবাকে ফোন করে বলে দেব। না না, ওদের কিছু বলো না। এইটা তুমি কি বলছো রাজবীর? ওদেরকে তো এটা বলতেই হবে। তোমার এই জগতে কেউ নেই, কিন্তু আমার তো পরিবার আছে, আর মা বাবাকে ছাড়া আমরা বিয়ে কি করে করতে পারি? না দেখো, আমার মনে হয় এখন রেজিস্ট্রি করে নি, তারপর আমরা যখন মনে হবে ঠিক সময়, তারপর সোশ্যাল ম্যারেজ করে নেব, আর গ্রামেও একটা বড় বিয়ে করে সবাইকে পার্টি দিয়ে দেবো। শীতল রাজবীরের কথা মেনে নেয়, আর তারা গিয়ে বিয়ে করে নেয়। এই বিয়ে সম্বন্ধে তারা কাউকে কিছুই বলে না। বিয়ের পর রাজবীর শীতলকে নিজের প্রাসাদে নিয়ে আসে। এত বড় প্রাসাদ দেখে শীতল অবাক হয়ে যায়। ও মা গো, এত বড় প্রাসাদ! তুমি এখানে থাকো? শীতল চারিদিকে দেখতে দেখতে ভেতরে যায়। রাজবীর তাকে তার কামরাটা দেখায়, আর সে নিজের কামরাটা দেখে অনেক খুশি হয়। তার জন্য এইসব যেন একটা স্বপ্ন থাকে। দুজনে আরামে ঘুমোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর শীতলের চোখ খুলে যায়, আর অনেকক্ষণ তার ঘুমই আসে না। ও অনেকক্ষণ জেগে থাকে, কিন্তু তার ঘুমই আসে না। নতুন জায়গায় আমি ঘুমই পাই না, আর রাজবীর এখনো ঘুমাচ্ছে। কি যে করি আমি! একটা কাজ করি, যতক্ষণে ও ঘুম থেকে উঠবে ততক্ষণে প্রাসাদ দেখে আসি। শীতল উঠে প্রাসাদটা দেখতে যায়। ও সব কিছু দেখে অনেক খুশি হতে থাকে। হাঁটতে হাঁটতে শীতল সামনে একটা বড় দরজা দেখতে পায়। দরজাটা দেখতে একটু আলাদা মনে হয়। ও সেই দরজার কাছে যায়, আর যেই সেটা খোলে, ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে আর শীতলের হাত ধরে নেয়। শীতল ভয় পেয়ে যায়। ভয়ের কারণে তার গলা থেকে আওয়াজই বেরোয় না। ও চিৎকার করার অনেক চেষ্টা করে, আর বারবার ঘুরে তাকায় আর নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সেই হাতটা শীতলকে ছাড়েই না। শীতল, কি করছো? সারা বাড়িতে খুঁজছি আমি। শীতল রাজবীরকে হাতটা দেখানোর চেষ্টা করে, কিন্তু সেখানে নাই থাকে সেই হাত, নাই থাকে সেই দরজা। শীতলকে নিজের চোখের উপরে বিশ্বাসই হয় না। সে অনেক চিন্তিত হয়, আর বারবার রাজবীরকে বলে, রাজবীর, এখানে একটা আজব দরজা ছিল, আর আমি যখন ওটা খুললাম, ওটা থেকে একটা হাত বেরোলো। ওটা আমার হাত ধরে নিয়েছিল। শীতল রাজবীরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজবীর তার কোনো কথা মানে না। তারপর ঘরে একটা বৃদ্ধ মহিলা কাজ করতে আসে। শীতলকে সেই মহিলাটাও আজব মনে হয়। ও তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে। আপনি এখানে কাজ করেন কি? পাশেই থাকেন হয়তো। নাম কি আছে আপনার? মহিলাটা শীতলকে কোনো উত্তর দেয় না। আমি আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন না? আপনি কিছু বলছেন না কেন? ও একবারও শীতলের দিকে তাকায় না। মহিলাটা দেখতে শীতলকে আজব মনে হয়। শীতল তাড়াতাড়ি রাজবীরের কাছে গিয়ে তাকে বলে, ও না তো শুনতে পারে, না দেখতে পারে, আর না বলতে পারে। কি? তবে ও এইসব কাজ কি করে এত ভালো করে করে নেয়? রাজবীর বাইরে চলে যায়, আর শীতল ঘরে একা থাকে। সারাদিন ও শুধু এদিক ওদিক ঘুরে নিজের সময় কাটাতে থাকে। শীতল যখন ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের ঠান্ডা হাওয়া খেতে থাকে, তখন নিচে নিজের চাকরানিকে দেখে। সে গাছের পাশে দাঁড়িয়ে কারুর সাথে কথা বলতে থাকে। শীতল তাড়াতাড়ি ছুটে গিয়ে বাগানে দেখে। তখন দেখে যে মহিলাটা বাগানটা পরিষ্কার করছে। তুমি এক্ষুনি কারুর সাথে গল্প করছিলে না? আমি দেখেছিলাম তোমাকে। মহিলাটা বাগান পরিষ্কার করতেই থাকে। শীতল অনেক বিরক্ত হয়ে যায়। রেগে সে ওই মহিলাটাকে ধরে ঝাঁকুনি দেয়। কি করছিলে তুমি এখানে? কার সাথে গল্প করছিলে? কিভাবে বোঝাই ওকে? ও শুনতেও পারে না, আর ইশারাও বুঝতে পারে না। উফ, কি যে একটা বিরক্তি!
মহিলা এখনো পরিষ্কার করতে থাকে আর শীতল রেগে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সন্ধে হয়ে যায় আর অন্ধকার হতে লাগে। পুরো ঘরে শীতল একা থাকে। ও ঘরে ঘুরতে থাকে, তখন আবার সেই দরজাটা দেখতে পায়। সে আরো বেশি ভয় পেয়ে যায়। তার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। কিছুক্ষণ আগে এখানে কিছুই ছিল না, এই দরজাটা আমিই শুধু বারবার দেখতে পাই কেন? কি যে আছে তার পেছনে, আমি গিয়ে দেখব কি নয়? শীতলের মনে দ্বিধা থাকে, কিন্তু সে সাহস করে সেই দরজার কাছে যায়। দরজাটা নিজেই খুলে যায়। ভীত শীতল সেই দরজার ভেতরে পা দেয়। ভেতরে অন্ধকার থাকে। তখনই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায়। খোলো, কেউ খোলো, কেউ আছে? কেউ শুনছে আমাকে? প্লিজ খুলে দাও, কেউ খুলে দাও। শীতল জোরে চিৎকার করতে থাকে। তখনই সেই হাত আবার তার কাঁধের উপরে থাকে। ও ভয় পেয়ে পেছনে তাকায়, তো তার সামনে অন্ধকারে একটা ডাইনির চেহারা দেখা যায়। আমি তোমাকে কিছু দেখাতে চাই, এসো, আমার পেছনে এসো। শীতল কিছুই বুঝতে পারছিল না। ডাইনির পেছনে যাওয়া ছাড়া তার কাছে অন্য কোনো উপায় ছিল না। ও ভয়ে দাঁড়িয়ে থাকে আর সাহস করে ডাইনির পেছনে যায়। রাস্তায় সে একটা মহিলার লাশ দেয়ালে ঝুলতে দেখে। তারপর আর একটা মহিলার লাশ দেখে। সাহস করে শীতল এগোতে থাকে আর মনে মনে ভগবানের নাম নিতে থাকে। আরে, এইটা কি? আমি বাইরে এলাম কি করে? আমি তো সেই দরজার ভেতরে ছিলাম। এবার হাঁটতে হাঁটতে নিজে নিজেই বেরিয়ে এলাম। তার মনে অনেক প্রশ্ন থাকে। প্রথম দিন থেকেই সেই প্রাসাদ আর সেখানে কাজ করে থাকা মহিলা আজও মনে হচ্ছিল। রাতে রাজবীর যেই ঘরে ফেরে, তো শীতল তাকে বলে, আমি কিছু বলতে চাই। রাজবীর বাথরুমে চলে যায় আর আলমারি থেকে শীতল রাজবীরের কাপড় বার করতে থাকে। শীতল যখন রাজবীরের জামা কাপড় বার করতে থাকে, তখনই জামা কাপড়ের মাঝ থেকে একটা ওড়নি বেরিয়ে আসে। ওটা দেখে শীতলকে সব লাশের কথা মনে পড়ে। ওড়নিটা হাতে নিয়ে ও দেখতে থাকে। তখনই রাজবীর তাকে পেছন থেকে ডাক দেয়। শীতল ঘাবড়িয়ে যায় আর ওড়নিটা আবার আলমারিতে রেখে দেয়। রাজবীর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে শীতল ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তখনই তার মনে পড়ে যে কালকে তো অমাবস্যা। কিছু একটা ভুল আছে, আর এই সবার সম্বন্ধে শুধু সেই ডাইনি বলতে পারে। সাহস করে শীতল সেই দরজার কাছে যায় আর তাকে খুলে ভেতরে যায়। ভেতরে গিয়ে ও সেই ডাইনিকে আওয়াজ দেয়। হঠাৎ ডাইনি তার সামনে চলে আসে। এই সব মেয়েদের সাথে আগে সেই রাজবীর বিয়ে করলো, আর তারপর অমাবস্যার রাতে তাদের গলা টিপে মেরে ফেললো। কালকে আবার অমাবস্যা, আর তোমার কাছে বেশি সময় নেই। তুমি হবে রাজবীরের শেষ বলি, আর এরপরে ও নিজের সব ইচ্ছে পূরণ করতে পারবে। তুমি কে? আর তুমি আমার সাহায্য করতে চাও কেন? চিনতে পারলে না আমাকে শীতল? আমি পায়েল। ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়। শীতল সব বুঝে যায়। তাই রাজবীর আমাকে মা বাবাকে কিছু বলতে দিল না। আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, নইলেও আমাকে মেরে ফেলবে। শীতল দরজা থেকে বেরিয়ে আসে। আমি এখান থেকে বেরোতে পারি না, আর যদি চলে যাই তো রাজবীর আমার জায়গায় অন্য কারোর বলি দেবে। শীতল গিয়ে নিজের কামরায় শুয়ে পড়ে। মাঝরাতে রাজবীর বিছানা থেকে উঠে বেরিয়ে যায়। শীতল দেখে নেয় আর ও তার পিছু করে রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে যায়। রান্নাঘরে রাজবীর আর সেই মহিলা গল্প করতে থাকে। আমি কালকে বলি আর শয়তানের ভোগের জন্য সব তৈরি করে দেব। কালকে শুধু তার বলি হওয়ার পর আমরা সর্বশক্তিশালী হয়ে যাব। পরের দিন অমাবস্যা থাকে। শীতল অনেক ভয় পেয়ে থাকে। ও কোনো উপায় বুঝতে পারে না। তখনই পায়েলের কথা মনে পড়ে। পায়েল তার আর রাজবীরের অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু রাজবীর তারও বলি দিয়ে দিয়েছিল। শীতল তাড়াতাড়ি সেই ভুতুড়ে দরজার ভেতরে যায়। আমার আজকে তোমাদের সবার দরকার। সেটার জন্য তোমাকে আমাদের সবাইকে এই ভুতুড়ে দরজা থেকে বার করতে হবে। কিন্তু কি করে? এদের গলায় বাঁধা এই ওড়নিটা খুলে। শীতল তাড়াতাড়ি সবার গলাতে বাঁধা ওড়নিটা খুলতে লাগে, আর তখনই সে রাজবীরের আওয়াজ শুনতে পায়। এক এক করে ও সবার ওড়নি খুলে দেয়, আর তখনই রাজবীর দরজার ভেতরে আসে। রাজবীর যেই ওড়নি দিয়ে শীতলের গলা টিপতে যায়, সব ডাইনি উঠে পড়ে আর রাজবীর আর তার মাকে ধরে ফেলে। ডাইনিরা তাদেরকে মেরে ফেলে আর সেই ভুতুড়ে দরজার পেছনে তাদের লাশ ঝুলিয়ে দেয়। শীতল প্রাসাদ থেকে মুক্তি পায়। তারপর ও নিজের মা বাবার কাছে গ্রামে চলে যায় আর একটা সুখী জীবন যাপন করে।